বুঝলে, তুমি ছাড়া ওই গাড়ির মহিলাকে কেউ দেখেইনি। এখন তো সেটাই মনে হচ্ছে স্যার। ডক্টর সমীর বক্সির প্রথম স্ত্রীর ফ্যামিলি আর দ্বিতীয় স্ত্রী কারো সাথেই এই খুনের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ স্যার। তোমার বস ডক্টর সমীর বক্সি খুবই লম্পট লোক ছিলেন ও শৌখিন ছিলেন। অনেক মহিলার সঙ্গে ওনার সম্পর্ক ছিল। এই কথা গোটা পৃথিবী জানে, তো স্বাভাবিক ব্যাপার তুমিও জানবে। হ্যাঁ হ্যাঁ আজ্ঞে স্যার। এমন তো না যে তুমি আমাদের মন গড়া কোনো গল্প শোনাচ্ছ। এমন তো না যে ওই গাড়িতে কোনো মহিলাই ছিলেন না আর তুমি আমাদের ইনভেস্টিগেশনকে বিভ্রান্ত করছো। না স্যার, আমি সত্যি বলছি স্যার, গাড়িতে ওই মহিলা ছিলেন, আমি নিজে দেখেছি। উনি ছিলেন স্যার। উনি ছিলেন স্যার। অফিসার, স্কেচ করা। যদি এ সত্যি বলে তাহলে ওই মহিলাকে ধরবো, আর এ যদি মিথ্যে বলে তাহলে ডক্টর সমীর বক্সির খুনের অপরাধে একে ধরবো। অফিসার, সেক্টর 17 আর সেক্টর 19 থেকে ডক্টর বক্সিকে ফোন করা হয়, আর আমরা ধরে নিচ্ছি এই মহিলার নম্বর সেটা। হ্যাঁ স্যার। তাহলে সেক্টর 17 আর সেক্টর 19 তন্ন তল্লাশি করো। কেউ না কেউ তো এই মহিলাকে নিশ্চয়ই দেখে থাকবে। সেক্টর 17-এ তো শুধু অফিস বিল্ডিং এ আছে, রেসিডেন্সিয়াল ব্লক তো একটাও নেই। গেস্ট হাউস তো থাকবে। ডক্টর বক্সির মতো লোকেরা লজেস আর গেস্ট হাউসেই নিজেদের শখ পূরণ করে। দাদু, আমি প্রীতিকে আগে সিমলা ড্রপ করে দিয়ে তারপর আমি মেডিকেল কলেজ চলে যাব। ঠিক আছে বাবা। বাবা, একটা কথা শোনো। দেখো বাবা, তোমার বাবাকে নিয়ে অনেক কাদা ছোঁড়াছুড়ি হয়েছে, কিন্তু আমি শুধু চাই যে তুমি এইটুকু মনে রাখো যে তোমার বাবা একজন খুব ভালো মানুষ ছিলেন, একজন নামী ডাক্তার ছিলেন, একজন বড় মনের বাবা ছিলেন। ব্যাস। আমি জানি দাদু। বাবা, তোমার মায়ের সাথে যেটা হয়েছিল সেটা মোটেই ঠিক হয়নি, আমি জানি। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমরা পুরনো স্মৃতি নিয়ে বসে তো থাকতে পারি না, তাই না? হ্যাঁ। তোমার বাবা আমার একমাত্র ছেলে ছিল বাবা, বলে এখন তুমি আর প্রীতি আমার কাছে আপন। তা না হলে আমার জীবন আর কি রইল? দাদু, আমরা আছি। খুব শীঘ্রই তুমি একজন নামকরা ডাক্তার হয়ে যাবে। অবশ্যই তুমি তোমার বাবার মতোই ডাক্তার হবে। তার মানে এই নয়, মানুষ হিসেবেও ওর মতোই হতে হবে। আসি। বেঁচে থাকো বাবা, ভালো থাকো। ভালো থাকিস। প্রীতি, চল। আমরা আসছি দাদু। ভালো থাকো মা। বাবা, দাদার সাথে ওই মহিলা কে ছিলেন? আমি তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি কিচ্ছু জানি না। আমার মনে হয়েছিল যে ও রিমা হতে পারে, কিন্তু আমি জানতে পেরেছি যে ও রিমা নয়। বাবা, আমার তো খুব ভয় করছে। স্যার, পুরো সেক্টর 17 জুড়ে সার্চ করেছি, কিছুই পাওয়া যায়নি। তাহলে সেক্টর 19-এ ওকে পেতেই হবে। স্যার, সেক্টর 19-এ তো শুধুই রেসিডেন্সিয়াল ব্লক, হাজার হাজার বাড়ি। আর সবার তল্লাশি নেওয়াটা অসম্ভব। হ্যাঁ স্যার। শোনো, তাহলে একটা কাজ করো, খোঁচরদের খবর দাও। স্যার, ভালো করে দেখে নাও এই ছবিটা।
আমরা একেই খুঁজছি। তোমাদের প্রথম কাজ এই মেয়েটা আদৌ আছে কি নেই সেটা খুঁজে বের করা, ঠিক আছে? আগে স্যার হয়ে যাবে। ডক্টর সমীর বক্সির খুনের 6 দিন কেটে গেছে, কিন্তু এখনো অবধি কোনো কাজের সূত্র এই কেসে পাওয়া যায়নি। এই কেসের একমাত্র সূত্র হলো ওই রহস্যময়ী মহিলা যাকে শুধুমাত্র একজনই দেখেছিল, কিন্তু সেই মহিলার অস্তিত্ব আছে কি নেই সেই বিষয়েও বড় প্রশ্নচিহ্ন ছিল। এই মহিলা কি ডক্টরের পিয়ের কল্পনার বিষয়বস্তু ছিল, নাকি বাস্তবে এই মহিলার উপস্থিতি ছিল? এই প্রশ্নটার উত্তর খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। 16/253 স্যার, সেক্টর 19। এই মহিলা নিজের স্বামীর সাথে থাকতেন। ও, তাহলে সত্যি এই মহিলাটি আছে। পাক্কা আছে, থাকতেই হবে। বলবির একজন স্টেট এজেন্ট স্যার, ওরই একটা বাড়ি ভাড়া নিয়েছিল এই মহিলা আর তার স্বামী। সোনিয়া সিক্রে। ভালো যে মুখটার এতদিনে একটা নাম পাওয়া গেল আর একটা পরিচয়। এই বাড়িরই গ্রাউন্ড ফ্লোরে থাকতেন ওরা। ফার্স্ট ফ্লোরের লোকেরা ফটো দেখে চিনতে পেরেছে। তাদের সাথেই কথা বলি। স্যার। বলুন। একটু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, কি ব্যাপারে? নিচের ঘরে ডক্টর অবিনাশ আর সোনিয়া সিক্রি থাকতে এসেছিলেন, তাদের ব্যাপারে। আগস্ট নাগাদ থাকতে এসেছিলেন। ওনাদের সাথে আমার খুব একটা কথাবার্তা হতো না, আর এমনিতেও কিছুদিন ধরে ওদের দেখতেও পাচ্ছি না, আর ওদের দরজাতেও তালা লাগানো রয়েছে। কিন্তু এমনিতে ব্যাপারটা কি? আমাদের সন্দেহ যে এই মহিলা সোনিয়া সিক্রি বিখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সমীর বক্সির মার্ডারে জড়িত। হায় ভগবান! হ্যাঁ, গত সপ্তাহে আমিও কাগজে পড়েছিলাম। আপনি সেই মার্ডারটার কথাই বলছেন? আচ্ছা, আপনার কোনো আইডিয়া আছে যে ওরা এখন কোথায় থাকতে পারে? আমার কোনো সম্পর্ক ছিল না ওদের সাথে। আমি তো শুধু আমার ব্যালকনি থেকে ওদের 2-1 বার যেতে আসতে দেখেছি। ডক্টর অবিনাশ সিআইজি হসপিটালের ডক্টর ছিলেন। হ্যাঁ, আমিও তো তাই জানতাম। আচ্ছা, এই নিচের যে ঘরটা, এটা কার? মিস্টার শিবপ্রকাশ বলে কোনো একজনের। ওনার বাড়ি এই সেক্টর 16-তে থাকেন। ওনার কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে তো, আমি আপনাকে এনে দিচ্ছি। স্যার, শিবপ্রকাশকে আধ ঘন্টার মধ্যে পুলিশ স্টেশনে হাজির করে দিচ্ছি। আর স্টেট এজেন্ট বলবীরকেও নিয়ে এসো। ততক্ষণে আমি সিআইজি হসপিটাল হয়ে আসছি। ওকে স্যার। স্যার, প্রথম কথা এই যে আমি এই লোকটাকে আগে কখনো দেখিনি, আর দ্বিতীয় কথা আমি আমার রুস্টার আর রেজিস্টার 2 বার চেক করে দেখেছি, তাতে কোথাও ডক্টর অবিনাশ সিক্রি বলে নাম রেজিস্টার্ড নেই। ইভেন কনসাল্টিং এর জন্য ওর নাম নেই স্যার। তার মানে এই লোকটা ডাক্তারই না, শুধু নাটক করছে। বা ডাক্তার হতে পারে, কিন্তু সিআইজিতে চাকরি করাটা মিথ্যা বলছে। একদম ঠিক স্যার। ও যদি সব জায়গায় এটা বলে বেড়ায় যে ও সিআইজিতে ডক্টর, তার মানে ওর সাথে এখানে কারোর না কারোর কোনো সম্পর্ক আছে। হতে পারে স্যার। এই ফটোগ্রাফটা দেখিয়ে আপনার সমস্ত এমপ্লয়ীদের জিজ্ঞাসা করুন, কিছু জানলে আমাদের ইনফর্ম করবেন। ঠিক আছে স্যার, হয়ে যাবে। আমার নাম শিবপ্রকাশ স্যার। আমি সেক্টর 19-এর 16-র 253 নম্বর বাড়ির মালিক, আর ইনি হলেন গিয়ে বলবীর সিং, আমার প্রপার্টি ব্রোকার। আপনারা আমাকে এটা বলুন যে এই ছবি দুটি কার? নিজেদের অবিনাশ সিক্রি আর সোনিয়া সিক্রি বলে পরিচয় দেয়, আপনারই বাড়িতে থাকতে এসেছিল। হুজুর, অগাস্টে এরা দুজন আমার কাছে এসেছিল। ওরা বাড়ি খুঁজছিল। ওদের যেরকম বাড়ির দরকার ছিল শিবপ্রকাশ বাবুর কাছে ছিল। আমি দুজনকে দেখা করিয়ে দিই। আমি ওদের ব্যাপারে আর কিছুই জানি না স্যার। দেখুন, অবিনাশ যে কোনো ডক্টর না সেটা পুরো সম্ভাবনা আছে, শুধু নিজের গাড়িতে ডক্টরের স্টিকার লাগিয়ে ঘুরছে। কিন্তু আপনারা দুজন যে এই দুজনের ব্যাপারে কিছু জানেন না সেটা বিশ্বাস হচ্ছে না। স্যার, আমি তো শুধু 1 মাসের ভাড়াই অ্যাডভান্স হিসেবে পেয়েছি। বলছিল যে 15ই সেপ্টেম্বরের মধ্যে ডিপোজিটটাও দিয়ে দেবে। তারপর বলবীর বলল যে ওরা বাইরে কোথাও চলে গেছে। তখন থেকে আমি ফোন করেই যাচ্ছি স্যার, কিন্তু ওরা ফোন ধরার নামই করছে না। হুজুর, কি করে সন্দেহ করি? দেখে তো ভদ্রই মনে হচ্ছিল। সব পেপারও প্রায় ঠিকঠাকই ছিল। কিন্তু হুজুর, ভুল তো আমরা করেছি। ওরা পলাতক,
আপনারা ওদেরকে খুঁজছেন সেই ব্যাপারটা আলাদা, আমারও তো ক্ষতি হয়ে গেল। শিবপ্রকাশ বাবু তো তবু 1 মাসের ভাড়া পেয়েছেন, কিন্তু আমি তো ব্রোকেজের 1 টাকাও পাইনি জানেন। আপনার ব্রোকারেজের চিন্তা হচ্ছে? হ্যাঁ, এরা দুজন একটা মার্ডার কেসে ইনভলভ, যাদের খোঁজার জন্য আকাশ পাতাল এক করে দিচ্ছি। আর এরা সহজে এসব কাজ কি করে করে জানেন? আপনাদের জন্য ব্যাকগ্রাউন্ড ভালো করে চেকিং না করেই কোনো অপরিচিত ব্যক্তিকে বাড়ি ভাড়া দিয়ে দিলেন। হুজুর, আবারও বলছি অনেক বড় ভুল হয়ে গেছে। এই কেসটার মীমাংসা যতটা কাছে ছিল ঠিক ততটাই দূরে ছিল। ডক্টর সমীর বক্সির গাড়িতে যে মহিলাকে দেখা গিয়েছিল সে কোনো কাল্পনিক চরিত্র ছিল না, বরং একটা জলজ্যান্ত ফ্রড ছিল। তার স্বামী একজন নকল ডাক্তার সেজে ঘুরছিল। এটা নিশ্চিত যে তারা দুজনই কোনো কনস্পিরেসির শুধুমাত্র দুটো ঘুঁটি ছিল। পুলিশ এই দম্পতির খুব কাছে চলে এসেছিল, কিন্তু দিল্লি এখনো অনেক দূরে। স্যার, এই মহিলা 4 সেপ্টেম্বর শিলা কাটারিয়ার নামে একটা নতুন সিম কার্ড নেন। আর এই নাম্বার থেকে উনি প্রথম ফোন করেন ক্ল্যারিয়ান কার্ডিয়া ক্লিনিকে, যেটা ডক্টর বক্সির। এইভাবে এই মহিলাটি প্রথমবার ডক্টর সমীর বক্সিকে কন্ট্যাক্ট করে। সবকিছুই পুরো প্ল্যানিং করে হয়েছে স্যার। সবার প্রথমে ডক্টর বক্সিকে খুন করার প্ল্যান হয়েছে, আর সেই উদ্দেশ্যে 4 সেপ্টেম্বর এই মহিলা ডক্টর বক্সিকে ফোন করেন। হয়তো দেখা করতেও গিয়েছিলেন। ক্ল্যারিয়ান কার্ডিয়া ক্লিনিকের পুরো রেকর্ডগুলো চেক করতে হবে। 4 সেপ্টেম্বরের ডিটেলস দেখতে হবে। কিছু না কিছু একটা রাস্তা নিশ্চয়ই বার হবে। চার সেপ্টেম্বরে অ্যাপয়েন্টমেন্টের লিস্ট বার করুন। হ্যাঁ স্যার। এর মধ্যে তো সোনিয়া সেক্রেট কোনো নামই নেই। সরি স্যার, আমিও আগে কোনো সোনিয়া সেক্রের নাম শুনিনি। এই মেয়েটার কথা বলছি। এনাকে তো আগে কখনো দেখিনি। হয়তো 1-2বার কনসাল্টিংয়ের জন্য এসেছেন, কিন্তু আমার মুখটা মনে নেই। নো স্যার, আমি এই মহিলাকে আগে কোনোদিনও দেখিনি। আর এমনিতেও পেশেন্টের সাথে আমার খুব একটা কন্ট্যাক্ট হয় না। অফিসার, 4 সেপ্টেম্বর যতজন পেশেন্ট এসেছিল তার সমস্ত ডিটেলসে ফটোকপি তৈরি করো। হতে পারে মহিলাটি অন্য কোনো নামে এসেছিল। ওকে স্যার। আগে না, এই মহিলাকে আমরা চিনি না, আগে কোনোদিন দেখিনি। আমি সব পেশেন্টের সাথে কথা বলেছি স্যার, সবই রেগুলার পেশেন্ট। সন্দেহের কোনো কারণ নেই স্যার। কিন্তু একজন লেডি পেশেন্ট আছেন, রেজিস্টারে উনি প্রিয়াঙ্কা নাম লিখেছেন, কিন্তু ওনাকে যখন ফোন করলাম একজন পানওয়ালা ধরল ফোনটা। মনে হয় এই সে। কখনো সোনিয়া সিকরি, কখনো প্রিয়াঙ্কা। তাড়াহুড়ো করে একটা নম্বর দিয়ে দিয়েছে, পরে দেখা গেল সেটা পানালার। কিন্তু ওনাকে সন্দেহ করার মতো কোনো সূত্রই তো আমাদের কাছে নেই স্যার। আমরা হয়তো ভুল জায়গায় খুঁজছি। তার মানে স্যার? দেখো, আমরা খুনটার কোনো একটা পার্সোনাল অ্যাঙ্গেল থেকে ভাবছি, শত্রুতার কোনো অ্যাঙ্গেল থেকে। বাস্তবে তা নাও হতে পারে। ঠিক বুঝলাম না অফিসার, ডক্টর সমীর বক্সির সাথে এই জুটিটার কোনো রকম সম্পর্ক চোখে পড়ছে না। কিন্তু ডক্টর বক্সির কাছ থেকে এরা তো কিছু চুরিও করেনি, তাই না? আমি অ্যাডমিন অফিসার মিস্টার অনিরুদ্ধের সাথে কথা বলেছি। উনি বললেন যে হয়তো একটা মোবাইল, একটা পার্স আর একটা ল্যাপটপ হারিয়েছে। আর ডক্টর বক্সির বাবা একটা এনগেজমেন্ট রিং হারিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এখন এই সামান্য ব্যাপারের জন্য এত বড় ষড়যন্ত্র আর খুন? না অফিসার, চুরির কথা আমি বলছি না, ব্যাপারটা অন্য কিছু। কেউ হয়তো জানতো ডক্টর সমীর বক্সির দুর্বলতা হলো সুন্দরী মহিলার। সে এই সুন্দরীকে জাল ফেলার জন্য ব্যবহার করে থাকবে, আর ডক্টর সমীর বক্সি ফেসে গেলে ওনাকে খুন করে ফেলে। কিন্তু স্যার, খুনটা করলো কেন? এটাই তো আসল প্রশ্ন অফিসার। একটা কাজ করা যাক, খোঁচরদের নেটওয়ার্ক আবার অ্যাক্টিভ করে দাও। খোঁজ নাও ডক্টর সমীর বক্সির কোনো প্রপার্টি ডিল হবার ছিল কিনা, বা এইরকমই কিছু, কিন্তু টাকার সাথে রিলেটেড। কিন্তু আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? আমি ডক্টর সমীর বক্সির অ্যাকাউন্টস বুক চেক করেছি, কোটিতে ক্যাশ ট্রানজাকশন হয়েছে। অফিসার, আমি কিন্তু জোর দিয়ে বলতে পারি যে এই খুনটা টাকার জন্যই হয়েছে। এই কেসের তদন্তের লিড, তথ্য আর যোগসূত্র এলোমেলো ছিল। পুলিশ কোনো জোরালো রাস্তা খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত পুলিশ তাদের পুরনো আর বিশ্বস্ত পন্থা ব্যবহার করে। তাদের খোঁচরদের সব জায়গায়, সব রাস্তায় ছড়িয়ে দেয়। আর খুব স্বাভাবিকভাবেই, খুব শীঘ্রই তথ্যের অন্ধকারে
প্রমাণের শিখা জ্বলে ওঠে। এই জটিল কেস খুব শীঘ্রই ক্লোজ হতে চলেছিল। স্যার, এই ডাক্তার সমীর বক্সি না খুব চালু লোক ছিল। আপনি ঠিকই বলেছিলেন। আরে নতুন কিছু শোনা বাবলু। ওই অল্প বিস্তর যা শুনেছিলাম তাই বললাম। এমন গুজব ছড়িয়েছিল যে যদি এই ডাক্তারকে কিডন্যাপ করা যায় তাহলে কত টাকা দাবি করা যায়। এই কথাগুলো কে কে ছড়াচ্ছিল? স্যার, লুধিয়ানায় এক দেবেন্দ্র সিং আছে, ওই সব প্ল্যান করেছিল। কিন্তু ওর সেই সময় শক লাগলো যখন জানতে পারলো ডাক্তারবাবুর মার্ডারের খবর। বলছিল যে এমনটা কি করে হলো, কে যে তুলে নিয়ে গেল, আর টাকাও দাবি করলো না। বাবলু, আমি দেবেন্দ্র সিং এর সঙ্গে কথা বলতে চাই। স্যার, খারাপ তো আমার খুবই লেগেছিল যে এত বড় পার্টি হাত থেকে চলে গেছিল, কিন্তু এই ঘটনাতে আমার হাত নেই। দেখ দেবেন্দ্র সিং, সত্যি যদি না বলিস তাহলে তোর হাত আমার হাতে থাকবে, কিন্তু ঠ্যাং থাকবে পুলিশ স্টেশনের বাইরে। চট করে বলে ফেল খুনটা কে করেছে। আপনি হলেন মালিক, চাইলে ধর থেকে মাথা আলাদা করে দিতে পারেন, কিন্তু সত্যি এটাই যে আমি কিচ্ছু জানি না। বাহ হরিশ্চন্দ্রের বাচ্চা, বাহ, তুই আমাকে খুশি করে দিলি, কিন্তু এতটাও খুশি করিসনি যে তোকে ছেড়ে দেব। এবার চট করে বল যে তুই ডক্টর সমীর বক্সির মার্ডারের কথা শুনে চমকে গেছিলি কেন? হ্যাঁ, তুই কি স্বপ্ন দেখছিলি যে ডক্টর সমীর বক্সি টাকার উপর বসে আছে, অনেক মুক্তিপণ পাবি? সাহেব, যেমন আপনার কাছে খোঁচড় আছে তেমন আমার কাছেও আছে। তোর কোন খোঁচর ডক্টর সমীর বক্সির সম্পত্তির খবর পেয়েছে আর কি করে? ওনার ডাক্তারখানা থেকে। কে সে? স্যার 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 আমি কি করলাম স্যার? স্যার আমি কি করলাম স্যার? স্যার 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 আপনারা খুব বড় মিস্টেক করছেন স্যার। স্যার আমার এর মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই স্যার। চলো একে। স্যার 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 আমি কিছু জানি না। আমার কোনো involvement নেই স্যার। ইনভলভমেন্ট বার করছি। স্যার স্যার আমাকে বিশ্বাস করুন স্যার। স্যার 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 আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কোনো ভুল কাজ করিনি স্যার। স্যার আমি মানছি আমি লোককে ইমপ্রেস করার জন্য ডক্টর সমীর বক্সির সম্পত্তির ব্যাপারে একটু বাড়িয়ে বলি, কিন্তু স্যার আমি কোনো ভুল কাজ করিনি স্যার। দেখ অনিরুদ্ধ, তুই এখন যেটা দেখলি সেটা শুধুমাত্র একটা ঝলক, পুরো নাটকটা এখনো বাকি আছে। আর আমার কথা বিশ্বাস কর, খেলা শেষ হবার পর তুই নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবি না, স্ট্রেচারে করে হসপিটালে ফিরবি, বুঝলি? স্যার স্যার আমি কোনো ভুল কাজ করিনি স্যার, আমি কোনো ভুল কাজ করিনি। ওই সন্ধ্যাবেলা ওই গাড়িতে কোন মহিলা ছিল? আর এই অবিনাশ সিকরি কে? স্যার ওই মহিলাকে আমি চিনি না স্যার। হ্যাঁ, কিন্তু অবিনাশকে ভালো করেই চিনি, ও কোনো ডাক্তার নয় স্যার। শালা এবার ঠিক সুরে পাচ্ছে। কে এই অবিনাশ? স্যার উনি আমার গ্রামের বৈদ্য, আমি ওনার থেকে কম বেশি আয়ুর্বেদ শিখেছি। ওনারই ছেলে অবিনাশ। আমার সাথে চণ্ডীগড়ে দেখা হয়েছিল। কি করে? স্যার কোনো একটা মোবাইল কোম্পানির সিম কার্ডের ডিলারও। তোর সাথে অবিনাশের বন্ধুত্ব আছে? না স্যার, শুধু গ্রামের ছেলে বলে চিনি। ওর বাবাকে আমি খুব সম্মান করি, আমার গুরু ছিলেন। তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো অবিনাশ। আর বাবা কেমন আছেন? ঠিকই আছে, নিজের আয়ুর্বেদের জগতে উপার্জন টুপার্জন তেমন তো হয় না। দাদা আপনি তো অনেক টাকা কামিয়ে নিয়েছেন। আরে ভুল ধারণা তোমার। না না, আমি তো শুধু ছোটখাটো কর্মচারী, অল্প স্বল্প টাকা পেয়ে থাকি, এই ব্যাস। আরে দাদা, প্রত্যেক মাসে চেক পান, জানবেন এটা স্বর্গ সুখ। আরে আমি তো এই সিম কার্ডের ডিলারশিপে এমন ভাবে ফেসেছি যে কি বলবো, হিতে বিপরীত হয়েছে। সত্যি বলতে কি অবিনাশ, তুমি তোমার বাবাকে নিয়ে এখানে চলে এসো। আরে ভালো একটা আয়ুর্বেদিক দোকান খোলো। আরে আজকের এই যুগটা আয়ুর্বেদ আর যোগের, প্রচুর পয়সা আসবে, দেখে নিও। আপনার এই যে সাহেব আছেন, মাসে উনি কত টাকা কামান? আরে আমার বস ডক্টর সমীর বক্সি, চণ্ডীগড়ের স্বনামধন্য কার্ডিওলজিস্ট। ওনার রোজগার ধরে নাও মাসে কমপক্ষে 1 কোটি, তাও সমস্তটাই ক্যাশ। মাসে 1 কোটি? মাসে? না দাদা না, আপনি একটু বেশিই বলছেন। আরে ভাই, একজন নামকরা হার্ট স্পেশালিস্ট, কোনো হাতুড়ে ডাক্তার নয়। 15 লাখ যদি এদিক ওদিক হয় না, তাহলেও টের পায় না। কি বলছেন আপনি? আরে কথায় বলে না, ভগবান যখন দেয় তখন 2 হাত ভরে দেয়। এই যে আমাদের ডাক্তার সাহেব, যিনি লাখ টাকা গাড়িতে রেখেও ভুলে যান। এবার বলো। ভগবানও ভীষণ অন্যায় করেন দাদা। একদিকে আমাদের মতো লোক যারা 1,5-2 হাজার টাকা রোজগার করতে গিয়ে টাক পড়ে যায়, মাথায় চুল থাকে না, আর এদিকে আপনার ডক্টর বক্সির মতো লোক যারা লাখ লাখ টাকা গাড়ির মধ্যে ফেলে যায় খুচরো পয়সার মতো। কিরকম দুনিয়া দাদা। বিশ্বাস করুন স্যার, আমার বড় মুখ, আমি তাই বকবক করি, কিন্তু আমি জানতাম না স্যার আমার এই বকবকানির জন্য ডক্টর সমীর বক্সি মার্ডার হয়ে যাবেন। সেই দিন সন্ধ্যাবেলা ডক্টর সমীর বক্সির গাড়িতে কত টাকা ছিল? স্যার ওটা নতুন গাড়ি, মাঝে মধ্যে বার করতেন, তাই ওতে টাকা পয়সা রাখতেন না স্যার। অফিসার, আমরা তো এটা জেনে গেছি যে ডক্টর সমীর বক্সির খুন কি জন্য হয়েছিল, কিন্তু গাড়িতে তো টাকা ছিল না। তার মানে ওদের প্ল্যানিংয়ে কোথাও না কোথাও ভুল হয়েছিল, কিন্তু ভুলটা কোথায় করলো? হ্যালো, ইন্সপেক্টর গিল হিয়ার। ইন্সপেক্টর সাহেব, মন দিয়ে শুনবেন।
স্যার গত 2 দিনে আমি আমার অলমোস্ট সব স্টাফেদের এই ছবিটা দেখিয়ে দিয়েছি। এই অবিনাশের কোনো নিউজ? স্যার গত মাসে আমরা প্রায় 200 সিম কার্ডের অর্ডার দিয়েছিলাম আমাদের স্টাফেদের জন্য। যারা কন্ট্রাক্ট পেয়েছিল তাদের মধ্যে অবিনাশের নামও ছিল স্যার। একে আমাদের জুনিয়র স্টোর কিপারের সাথে দেখা গেছিল। অ্যাকচুয়ালি এই অবিনাশকে ওই স্টোর কিপারই এনেছিল স্যার। এই জুনিয়র স্টোর কিপারের কি নাম? ওর নাম গৌরব স্যার। আমরা ওর কাস্টাডি চাই। চল চল চল। দেখ গৌরব, আমি তোকে দুটো অপশন দিচ্ছি। প্রথম অপশন, এই খুনের সাথে তুই কিভাবে জড়িত আছিস সেটা বলে দে। দ্বিতীয় অপশন এটাই যে আমি তোকে মেরে মেরে সত্যিটাকে বার করব। প্রথম অপশনে তোর একদম কষ্ট হবে না, কিন্তু দ্বিতীয় অপশনে তোর শুধুমাত্র কষ্ট হবে। স্যার আমি সত্যি কথা বলছি, আমার ইন্টারেস্ট শুধু কিডন্যাপিং এর ছিল, মার্ডার করার আইডিয়া আমার ছিল না স্যার। এখন সবকিছু সত্যি করে বল, একটা কথাও মিথ্যা বলবি না। হ্যাঁ স্যার। ডক্টর সমীর বক্সির খুনের ঠিক 10 দিন পর এবার পুলিশ খুনিদের খুব কাছাকাছি চলে আসে। সেই সাথে এই সম্পূর্ণ ষড়যন্ত্রের রহস্যও সামনে চলে আসে। রহস্যটা খুলতেই এই কেসে জড়িত সমস্ত অপরাধীদের মাথা ঘুরে যায়। অবিনাশ আর আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু ওর একটা সমস্যা ছিল স্যার, ও সব জায়গাতে ব্যর্থ হতো, আর বিশেষ করে বিজনেসে। আরে আমার তো এটাই সমস্যা ভাই, পকেটে টাকাই নেই বিজনেস করার মতো। যে টাকাটা লাগিয়েছি সেটা তোলার আগেই লস খেয়ে যাই। সে তো তুই ঠিক কথাই বলছিস। অবিনাশ এক আধটা বড় হাত মারতে পারলে না একেবারে জমিয়ে বিজনেস করা যাবে। তুই মনের কথাটা বললি, কিন্তু প্রশ্নটা হলো আমাদের এত টাকা দেবে কে? ব্যাংক তো লোন দেবেই না, আর যারা প্রাইভেট লোন দেবে তারা রক্ত চুষে নেবে। কিন্তু ভাই একটা ব্যাপার আছে, টাকা উপার্জন করার কোনো না কোনো পদ্ধতি তো নিশ্চয়ই রয়েছে। তারপর একদিন অবিনাশ আমার কাছে এলো, আর ও সেই সব কথা বলল যা ও ক্ল্যারিয়ন কার্ডিও ক্লিনিকের অনিরুদ্ধের মুখ থেকে শুনেছে। কি কিডন্যাপিং? আরে পাগল হয়েছিস নাকি তুই? মার খাওয়ানোর প্ল্যান আরে করছিস? এটা তো ভেবে দেখ যে লোকটা সব সময় নিজের সঙ্গে 12 থেকে 15 লাখ টাকা ক্যাশ নিয়ে ঘুরে বেড়ায়। ক্যাশ মানে বুঝতে পারছিস তুই? দেখ 2-4 কোটি টাকা যদি এদিক ওদিক হয়েও যায় না, তাহলে ওর কিচ্ছু যায় আসে না। আরে না না, দেখ গৌরব, আমিও বুঝতে পারছি, আরে ভয় আমারও করছে, কিন্তু এটা তো ভেবে দেখ যে ভয় পাবে সে গরিবই থেকে যাবে। 1 কোটি? 1 কোটি একটু বেশি হয়ে যাবে না? দেখ আমি বোঝাচ্ছি, দেখ 50 লাখ তোর আর 50 লাখ আমার। ভেবে দেখ গৌরব, ভেবে দেখ, আরে 1 লাখ টাকা দিয়ে আমরা কি না কি করতে পারি। আরে লাইফটা এমন ভাবে পাল্টে যাবে যে পুরো মাখনের মতো চলবে। কিন্তু ওকে তোলা যাবে কেমন করে? ফাঁসাবো, আর আমরা ওকে এমন ভাবে ফাঁসাবো যে ও নিজেই আমাদের জালে এসে ফেসে যাবে। তুই দেখে নিস। তাহলে ওই মহিলাটি সেই জাল ছিল? হ্যাঁ স্যার, ওই অবিনাশ অনিরুদ্ধর কাছ থেকে জেনেছিল যে ডক্টর সমীর বক্সি মহিলাদের ব্যাপারে একটু বেশি দুর্বল, তাই আমরা ভেবেছিলাম যে এর থেকে ভালো রাস্তা আর কি হতে পারে। সোনিয়া অবিনাশের স্ত্রী, তোমাদের ষড়যন্ত্রের পুতুল। বাইরে থেকে যদি কোনো মহিলাকে আনা যায় তাহলে সেটা রিস্ক হয়ে যাবে। ও যদি মুখ খুলে দেয় তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে। কিন্তু একটা মহিলা তো আমাদের চাই। মহিলা তো আছে আমাদের কাছে, সোনিয়াকে পাঠাবো। লাভ ম্যারেজ করেছিলাম আমরা, নিজেদের যাতে সবার সঙ্গে শত্রুতা করে আমরা একে অপরের জন্য নিজেদের প্রাণও দিয়ে দিতে পারি। কি সোনিয়া? আমরা আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য সব কিছু করতে পারি। তাহলে সবার প্রথমে বৌদিকে ডক্টর সমীর বক্সির সাথে দেখা করাতে হবে, পেশেন্ট সাজিয়ে। ডাক্তারবাবু, হার্টের অসুখ এরকম? ডক্টর বক্সি একজন এক্সপার্ট, উনি 2 মিনিটে বুঝতে পেরে যাবেন যে তোমার ওষুধের না ভালোবাসার প্রয়োজন, আর সঙ্গে সঙ্গে এটাও বুঝতে পেরে যাবেন যে তোমার রোগটাও নকল। আরে কিন্তু এটা কখনো জানতে পারবে না যে আমার ভালোবাসাটাও নকল। আমার এই আঙুলে নাচাবো আমি ওকে। সবার প্রথমে ওকে ফোন করতে হবে, আর তার জন্য আমাদের একটা নতুন সিম কার্ড নিতে হবে যাতে আমাদের কোনোদিনও চেনা না যায়। আর একটা বাড়িরও দরকার আছে ভাড়ায়, চণ্ডীগড়ে, যেখানে আমরা কিডন্যাপিং এর পুরো প্ল্যানটা করব।
এটাকেই বলে হচ্ছে গুড লাক। আপনারা যেরকম বাড়ি চাইছিলেন একেবারে ঠিক সেই রকমই পেয়েছেন। দাদা, আপনাকে শুধু একটা ছোট রিকোয়েস্ট করার আছে। আরে বৌদি, সংকোচ না করে বলে ফেলুন। ওই আমাদের দুটো ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু ওটা দিল্লিতে। ওখান থেকে এখানে ট্রান্সফার হতে শুধু একটু টাইম লাগছে। তো আমরা আপনাকে 1 মাসের ভাড়া অ্যাডভান্সে দিয়ে দেবো, কিন্তু ডিপোজিট আর ব্রোকারেজ ওটা 15 দিনে দিলে চলবে? আরে চলবে কি, দৌড়বে। আপনারা খুব ভদ্র মানুষ বৌদি, আপনাদের উপরে কি সন্দেহ করতে পারি? 15 দিন তো দেখতে দেখতেই কেটে যাবে, টাকার কোথায় পালিয়ে যাবে বলুন? কোনো ব্যাপার না। আমাদের না কপালটা বেশ ভালোই। দেখো, দোকানদারটাও ফটো আইডি প্রুফ ছাড়াই পেপারের বেসিসেই সিম কার্ড দিয়ে দিল। এবারে সোনার মুরগিটাকে ফোন করো। হ্যালো, ক্ল্যারিয়ন কার্ডিয়াক ক্লিনিক। আমার ডক্টর সমীর বক্সির একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার। আমার নাম প্রিয়াঙ্কা। আগে না, প্রথমবার আসবো। তোমার হৃদয় একদম তোমার মতোই প্রিয়াঙ্কা, একেবারে টিপ টপ কন্ডিশন। তাহলে এই ব্যথাটা কি ছিল? গ্যাসের হতে পারে, তুমি চিন্তা করো না, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি। কাম। থ্যাংক ইউ ডক্টর, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। দেখো, তোমার যখনই এরকম কিছু মনে হবে আমাকে একটা ফোন করে দিও, তোমার কিচ্ছু হবে না, ওকে? ডক্টর, আপনার ক্লিনিকে না ফোন করতে করতে বছর কেটে যায়। অবভিয়াসলি, আপনি এত বড় আর ফেমাস ডক্টর যে। এমন কোনো ব্যাপার না। আপনি আপনার মোবাইল নাম্বারটা দিন না প্লিজ। না, আই প্রমিস, আমি অকারণ বিরক্ত করব না আপনাকে। হ্যাঁ নিশ্চয়ই, পেশেন্টদের সাথে পার্সোনাল টাচ রাখতে ভালোই লাগে আমার। সমীর বক্সি। প্রিয়াঙ্কা। হ্যালো হ্যালো, ডক্টর বক্সি? ইয়া, হুজ দিস? আমি বলছি, প্রিয়াঙ্কা। মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, তোমায় কি করে ভুলবো, খুব সুন্দর হৃদয়, গ্যাস নিয়ে চিন্তা। এবার না ব্যথাটা খুব বিচ্ছিরি ভাবে বেড়ে গেছে। আমার খুব ভয় করছে। আমি তো নিঃশ্বাসও নিতে পারছি না ডক্টর। আপনি প্লিজ প্লিজ একটু আমায় দেখতে বাড়িতে আসবেন? কমন, দেখো, প্যানিক করো না, আমি চট করে চলে আসছি, তাড়াতাড়ি তোমার অ্যাড্রেসটা দাও। হ্যাঁ ডক্টর, নোট করুন। হ্যাঁ, ও আসছে। ডক্টরকে একেবারে বশ করে নেবে। আমাদের এই বানানো প্ল্যানটা সফল করতেই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অফকোর্স। আর তোমরা দুজন প্লিজ এত চিন্তা করো না, আমি সব সামলে নেব।
ডোন্ট ওয়ারি, এভরিথিং ইজ ওকে। তোমার কোনো প্রবলেম নেই, বিপি, পালস রেট সব কিছু নর্মাল। তোমার হয়তো প্যানিক অ্যাটাক হয়েছে, আর হট করে তুমি বেশি ঘাবড়ে গিয়েছিলে। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, আর মাঝে মাঝে আমি এরম ভয় পাই। আমি আসলে খুব একা তো। আর ফ্যামিলি? আমার হাজবেন্ড বেশিরভাগ দিল্লিতেই থাকেন, আর আমি এখানে সারাদিন এভাবেই বাড়িতে একলা পড়ে থাকি, কিছু করারও থাকে না। বড্ড একলা লাগে আমার ডক্টর। দেখো প্রিয়াঙ্কা, এমনভাবে ভয় পেও না, আমি আছি তো, শুধু একটা ফোন কলের দূরত্বে। আমি জানি ডক্টর, এই জন্যই তো আপনাকে ফোন করলাম। আমি জানতাম যে আপনি এলেই আমি ঠিক হয়ে যাব। আপনি যখন টাচ করেন না, তো খুব শান্তি পাই আমি ডক্টর। দেখো প্রিয়াঙ্কা, তোমার হার্টের কোনো প্রবলেম নেই। এত বড় হার্ট স্পেশালিস্ট আপনি, আপনি এটা বুঝতে পারছেন না ডক্টর যে আমার হৃদস্পন্দন কি বলছে? আপনি কি এটা একদমই বুঝতে পারছেন না যে আমার মনের মধ্যে কার নাম লেখা? ডক্টর সমীর বক্সি বৌদির প্রেমে একেবারে পাগল হয়ে গিয়েছিল, আর ওনার জালে একেবারে পুরোপুরি ফেসে গিয়েছিল। তারপর 17 তারিখে আমরা আমাদের প্ল্যানটাকে কার্যকর করি। সব মিলিয়ে 12খানা ডোজ আছে, কিন্তু বৌদি শুধু একটা ডোজই যথেষ্ট যে কোনো লোককে গভীর ঘুমে পাঠানোর জন্য। সোনিয়া, যেভাবেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, ওই ডক্টর সমীর বক্সির আজ রাতে এখানে আসা চাই। স্যার, আমাদের প্ল্যান শুধু কিডন্যাপিংয়েরই ছিল, মার্ডার করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না স্যার। তাহলে মার্ডার হলো কি করে? সো কেমন লাগলো আমার নতুন এসইউভি? ইটস রিয়েলি হট। নো, তোমার থেকে বেশি না, কিন্তু হ্যাঁ, চালাতে খুব ভালো লাগে, পুরুষালী ভাব। আমার বাড়িতে যাই, আমিও তো দেখি পুরুষালী ভাব। অবিনাশ পুরো প্ল্যানিং করে রেখেছিল যে বৌদি ডক্টর সমীরকে শারীরিক সম্পর্কের জন্য উত্ত্যক্ত করবে, আর সঠিক সময় আমরা কাজ সেরে ফেলব। তারপরে প্রবলেমটা কি হলো? বৌদিকে ডক্টর সমীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখে অবিনাশের মাথা ঘুরে যায়। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, ডক্টর, ডক্টর, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। ডক্টর, এসব এসব কি প্রিয়াঙ্কা? স্যার, যেটা হওয়ার ছিল সেটা হলো বৌদি ডক্টর সমীরকে কিছুক্ষণ বসিয়ে রাখার কথা ছিল, আর তারপর আমরা ওর উপর হঠাৎ করে চড়াও হয়ে ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিতাম। কিন্তু ডক্টর সমীর তো একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে গেল, আর বৌদিকে এখানে ওখানে ছুতে লাগলো।
সেটা থেকে অবিনাশের মাথার ফিউজ উড়ে যায় আর আমাদের প্ল্যান বরবাদ হয়ে যায়। প্রিয়াঙ্কা, এগুলো কি ধরনের রসিকতা? তোমরা কোনো খেলা খেলছো নাকি আমার সাথে? তোমরা কি কোনো গ্যাংয়ের? উত্তর দিচ্ছ না কেন? আরে উত্তর দেবে না, কারণ ওর নাম প্রিয়াঙ্কাই না, ও সোনিয়া। আর হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমাদের প্ল্যান আছে, মানে ছিল, এই মুহূর্তে চেঞ্জ হয়েছে। কি চাই? কত চাই তোমাদের? বড় সাহস! তবে না! অবিনাশ, আস্তে আস্তে অবিনাশ, অবিনাশ, আরে অবিনাশ, অবিনাশ, অবিনাশ মরে যাবে, অবিনাশ, ও মরে যাবে, আরে মরে যাবে অবিনাশ, আরে অবিনাশ, অবিনাশ ছাড়ো, অবিনাশ, আরে মরে যাবে অবিনাশ, থামো, ছাড়ো কে ছাড়, অবিনাশ, অবিনাশ ছাড়ো কে অবিনাশ, তুমি আরে মরে যাবে অবিনাশ, ছাড়ো কে ছাড়। অবিনাশ মরে গেছে। এই কুত্তাটার এর থেকে আর ভালো কিছু হওয়ারও ছিল না, এর তো ছটফট করে মরা উচিত ছিল। আমার বউয়ের সঙ্গে এসব করবে? হ্যাঁ, অবিনাশ কি হয়েছে তোমার? তুমি তুমি ওকে মেরে ফেললে? এটা এটা তোমারই প্ল্যান ছিল, তুমি জানতে যে ও ম্যাচ হবে। গোল্লায় চাক এই প্ল্যান। সোনিয়া, সোনিয়া, আমার চোখের সামনে কেউ তোমাকে স্পর্শ করবে এটা আমি সহ্য করতে পারবো না। আমি জানতাম না যে 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 ও তোমায় ছুলে আমার এত কষ্ট হবে, তাই আমি ওকে মেরে ফেলেছি। ভালো মতন লেগে গেছে বস। এবার এবার মুক্তিপণ কার কাছে যাইবো? এই লাশের খবর তো পুলিশ স্টেশন অব্দি চলে যাবে। ও নিজের নতুন গাড়িতে কিচ্ছু রাখে না, সে কথাও বলেছিল আমায়। আরে কিছু ভাব আর বল, এটা নিয়ে কি করব? তোমরা একটা কাজ করো, ওর পকেটে আর গাড়িতে যা জিনিস রয়েছে সব বার করে নিজের কাছে রেখে দাও, কিছু যেন না থেকে যায়। আমার কথা শোনো, তারপরে আমরা ওর লাশটাকে নিয়ে অন্য কোথাও গিয়ে ফেলে দিয়ে আসবো। চলো শয়তান ডাক্তার। অবিনাশ, ছাড়ো ওকে। অবিনাশ আর সোনিয়া কোথায় আছে? ওদের গ্রাম হরিয়ানাতে। পুলিশ মুহূর্তের মধ্যে হরিয়ানার সেই গ্রামটাতে তল্লাশি করে আর অবিনাশ এবং সোনিয়াকে দ্রুত হেফাজতে নিয়ে নেয়। কীর্তিমা, তোমার মতো আমারও মনে হয়েছিল যে আমাদের সমীরের প্রথম স্ত্রী শবনমের দিক থেকে কেউ হয়তো এটা করে থাকবে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না বাবা, যে সমীর দা কোনো আলতু ফালতু মহিলার জন্য এইভাবে। বাস্তবটা চিরদিনই আমাদের চোখের সামনে ছিল কীর্তি, কিন্তু আমরা তো চোখে কাপড় বেঁধে রেখেছিলাম, তাই না? আমরা বুঝতেই পারিনি যে আমাদের সমীর মহিলাদের ব্যাপারে এতটা এতটা দুর্বল ছিল যে ওর সেই কামনাটাই ওর প্রাণ কেড়ে নিল। ডক্টর সমীর বক্সী এমন একটা ষড়যন্ত্রের শিকার হলেন যেখানে লালসা ছিল শারীরিক সম্পর্কের। অপরাধীদের প্ল্যান ছিল যে এই ধনী ডাক্তারের অপহরণ করে মুক্তিপণ হিসাবে মোটা টাকা আদায় করা, আর ডক্টর বক্সির প্ল্যান ছিল সহজে পেয়ে যাওয়া সেক্সের সুযোগ নেওয়া। প্ল্যান দুই দিক থেকেই ফেল হয়
আর কেউ এটা ভাবতেই পারেনি যে এই ফেলিওরের পরিণাম এত ভয়ঙ্কর হবে। ডক্টর সমীর বক্সী একজন খুবই যোগ্য ডক্টর ছিলেন, যিনি অঢেল সম্পত্তি আর সম্মান দুটোই পেয়েছিলেন। কিন্তু ওনার পার্সোনাল লাইফ দেখুন, এত লজ্জা, এত অপমান, এর কি কারণ ছিল? অর্থ আর পাওয়ারের নেশা, নাকি কোনো বিকৃত মানসিকতা যেটা কিনা সংযত থাকে না? আজকের এই কেসটা আমাদের এটা ভাবতে বাধ্য করে, সেই উচ্চশিক্ষা কোন কাজে যেটা একজন মানুষের মধ্যে বেসিক সংস্কার তৈরি করতে পারে না? কারণটা যাই হোক না কেন, কিন্তু ডক্টর বক্সির মতো জীবন কাটানো অপরাধকে আহ্বানের সামিল। আর যখন অপরাধ করা নাড়ে, তখন ধ্বংসের আওয়াজ বহু দূর থেকে শোনা যায়। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।